সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য। তোমাদের আজকের এই ক্লাসটা হচ্ছে ক্লাস 12 তোমাদের হিস্ট্রি, ঠিক আছে? ক্লাস 12-এর হিস্ট্রির যেটা থার্ড সেমিস্টার সেটা আমরা করব, ঠিক আছে? তোমাদের এই যে ক্লাসটা হচ্ছে এটা তোমাদের পেইড ক্লাসের একটা শর্ট ভার্সন, ঠিক আছে? তোমাদের যদি পেইড ক্লাস নিতে চাও তাহলে তোমরা সাফল্য অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ক্লাস ওয়াইজ এবং তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমরা কোর্স পারচেস করতে পারো। এবার দেখো, তোমাদের আজকের যেটা ক্লাস আছে সেটা হলো তোমাদের হিস্ট্রি ক্লাস 12-এর তোমাদের থার্ড সেমিস্টার। এবার দেখো, আমরা সবার প্রথমের যেই পার্টটা আছে সেই প্রথম টপিকটা আমরা পড়ব, যেটা হলো পর্যটকদের চোখে যেটা ভারত। যখন পর্যটকরা ভারতে এসেছিল ঘুরতে, কোন সময়ের কথা বলছে এটা বলা হয়েছে তোমাদের দশম থেকে সপ্তদশ শতকের মাঝামাঝি, যেটা হলো তোমাদের 10th সেঞ্চুরি থেকে 17th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে, যখন বিভিন্ন বিদেশি পর্যটক ভারতে এসে ভারত সম্পর্কে নিজেদের লেখার মধ্যে নিজেদের যেগুলো ভ্রমণ বৃত্তান্ত লিখেছিল, সেখান থেকে আমরা ইতিহাসের অনেক কিছু জানতে পারি, ভারতের প্রাচীন ইতিহাসের সম্পর্কে অনেক কিছু জানতে পারি, ঠিক আছে? প্রাচীনকাল থেকে বহু বিদেশি পর্যটক ভারতে এসে ভারত ভ্রমণের যে অভিজ্ঞতা সেগুলো লিখে গেছেন, যা ভারতের ইতিহাস জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত হয়, ঠিক আছে? ভারতের এখানে দশম থেকে তোমাদের সপ্তদশ যেটা সময়, এই দশম থেকে সপ্তদশ সময়ে ভারতের যেটা তোমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সম্পর্কে আমরা মূলত এই যে ভ্রমণ বৃত্তান্তগুলো সেখান থেকে জানতে পারি। উল্লেখযোগ্য পর্যটকদের মধ্যে একজন ছিলেন মেগাস্তিনিস, তারপরে ফাহিয়েন, হিউয়েন সাং, তারপরে মার্কো পোলো, আল বিরুনি, ইবন বতুতা, তারপরে আব্দুর রাজ্জাক, রাল্ফ ফিচ, টমাস রো, ফ্রাঁসোয়া বার্নিয়ে, এনারা ছিলেন, ঠিক আছে, প্রমুখ। তারপরে দেখো, এখানে যেটা ছিল তোমাদের তারা বিভিন্ন উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। কি উদ্দেশ্যে এসেছিলেন? ভ্রমণ, বাণিজ্য, কূটনীতি, তারপরে যেটা শাসকদের যে অনুগামী, আলাদা আলাদা শাসকদের অনুগামী হয়ে তারা ভারতে এসেছিলেন, ঠিক আছে, হিসেবে ভারতে এসেছিলেন। তারপরে এবং রাজদরবারের থেকে তারা বিভিন্ন রাজদরবারের থেকে সাধারণ মানুষের যে জীবনযাত্রা তা পর্যবেক্ষণ করেন। তারপরে কি করেন? ভাষা এবং সংস্কৃতিগত দিক থেকে, কারণ তারা বিদেশ থেকে যেহেতু এসেছিলেন সে কারণে তাদের ভাষাগত এক ব্যবধান ছিল এবং সংস্কৃতিগত ব্যবধান ছিল, তার কারণে তাদের বিবরণে কিছু কিছু ভুল ত্রুটি থেকে যায়। কিন্তু রাজানুগ্রহ, মানে রাজার কাছ থেকে, আমাদের ভারতের কোনো এক রাজ্যের রাজার কাছ থেকে উপহার পাবে বা রাজাকে ভয় করে ইতিহাস লিখবে, তেমনভাবে তারা ইতিহাস লেখেননি, তারা নিরপেক্ষভাবে ইতিহাস লিখেছিলেন, ঠিক আছে? লেখা হওয়ার এই যে বাইরে থেকে লেখা হওয়ার এগুলো তুলনামূলকভাবে নিরপেক্ষ এবং মূল্যবান ঐতিহাসিক দলিল হিসাবে পরিচিত। বিশেষত প্রাচীন এবং মধ্যযুগীয় ভারতের বহু অজানা তথ্য, যেমন তোমাদের মুঘল যুগের রাজনৈতিক ঘটনাবলী, ঠিক আছে, এই সমস্ত কিছু এই বিদেশি পর্যটকদের রচনার মাধ্যমেই জানা সম্ভব হয়। তারপরে দেখো, এই যে আমরা ভূমিকাটা পড়লাম, এই ভূমিকা অংশটা থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এমনভাবেই আমরা করব, ঠিক আছে? আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ব, সেখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করব, আবার টপিক পড়ব, আবার কোয়েশ্চেন্স করব, ঠিক আছে? এমন করেই আমরা এগিয়ে চলবো। এবার দেখো, এখানে সবার প্রথমে বলা হয়েছে ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কোনটি ব্যবহৃত হয়। এটা হলো তোমাদের ভারতে যে পর্যটকরা এসেছিলেন, পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত, ঠিক আছে? তারপরে তোমাদের আছে নিচের কোন ব্যক্তি একজন বিদেশি পর্যটক। এখানে আছে আকবর, শিবাজি, ইবন বতুতা এবং তোমাদের অশোক। এনাদের মধ্যে ইবন বতুতা ছিলেন একজন বিদেশি পর্যটক, ঠিক আছে? তারপরে দেখো, বিদেশি পর্যটকরা প্রধানত কোন সময়কালে ভারতের সমাজ এবং রাজনীতি সম্পর্কে তথ্য দিয়েছেন, ঠিক আছে? সেটা হলো তোমাদের দশম থেকে সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ের। তারপরে তোমাদের পর্যটকদের বিবরণ ভুল থাকার প্রধান কারণ কি? তাদের ভাষাগত এবং সংস্কৃতিগত পার্থক্য, ঠিক আছে? তারপরে কোশ্চেনটা দেখো, যেটা 5 নম্বর কোশ্চেন আছে, সেটা হলো তোমাদের বিদেশি পর্যটকদের যে বিবরণ, সেখানে ইতিহাসে মূল্যবান মানে ভারতের ইতিহাসের কারণে সেটা মূল্যবান কেন? কারণ তারা নিরপেক্ষভাবে লিখেছিল, তাই তো? কারণ তারা নিরপেক্ষভাবে লিখেছিল, ওকে?
তারপরে দেখো আমরা এবার একজন বিদেশি পর্যটক যার নাম আল বিরুনি, আমরা তার বিষয়ে পড়বো, ঠিক আছে। আল বিরুনি বিষয়ে পড়বো। আল বিরুনি 973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1048 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন। তারপরে উনার যে জন্ম সেটা উজবেকিস্তানের খাওয়ারিজমে জন্মগ্রহণকারী একজন বিখ্যাত পণ্ডিত এবং পর্যটক ছিলেন, ঠিক আছে। তিনি আলাদা আলাদা ভাষায় দক্ষ ছিলেন, পারদর্শী ছিলেন, যেগুলো হলো আরবি, ফার্সি, হিব্রু, সিরীয়, সংস্কৃত সহ বহু ভাষা। তিনি গণিত, তারপরে জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ধর্ম এবং দর্শন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেছিলেন, ঠিক আছে। 1017 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের সঙ্গে গজনিতে এসেছিলেন। তিনি উজবেকিস্তানের মানুষ ছিলেন, কিন্তু সুলতান মাহমুদের সঙ্গে কোথায় এসেছিলেন? গজনিতে এসেছিলেন, ঠিক আছে। এসে তিনি ভারতের প্রতি আগ্রহী হয়ে পড়েন এবং ভারতের যে ব্রাহ্মণ পণ্ডিতরা ছিলেন তাদের কাছ থেকে সংস্কৃত জ্ঞান লাভ করেন, ঠিক আছে। তারপরে ভারতীয় শাস্ত্র অধ্যয়ন করেন। তারপরে তিনি কি করেন? পাঞ্জাবে প্রায় 13 বছর থেকে ছিলেন, 13 বছর অবস্থান করেন পাঞ্জাবে। 13 বছর থেকে সেখানে তিনি ভারতের সমাজ, সংস্কৃতি, তারপরে বিজ্ঞান, তারপরে যে জীবনযাত্রা সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ, এই কিতাব উল হিন্দের মধ্যে তিনি কি করেন? তিনি মধ্যযুগীয় ভারতের ভাষা, ধর্ম, তোমাদের সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাজনীতি, শিক্ষা, বিজ্ঞান প্রভৃতি সম্পর্কে বিশেষভাবে লিখেছিলেন। কোথায়? কিতাব উল হিন্দ নামক গ্রন্থের মধ্যে, ঠিক আছে। তারপরে তিনি কি বলেছেন? তিনি লিখেছেন যে ভারতে বহু ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল তখন, ঠিক আছে, এবং সমাজ চতুর্বর্ণ ব্যবস্থায় ভাগাভাগি হয়েছিল। তারপরে এখানে যেটা আছে, হিন্দুরা আত্মা, পুনর্জন্ম, মোক্ষ এইসব ধারণায় বিশ্বাসী ছিল, যেটা এখনো আছে। তারপরে ভারতীয়রা গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কথা বলেন। মানে ভারত চিকিৎসা বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান এবং গণিতে অনেক উন্নত ছিল, এবং তিনি চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা এই সমস্ত কিছুরও উল্লেখ করেন, ঠিক আছে। যদিও তিনি মূলত সংস্কৃত গ্রন্থের ওপর নির্ভর করে ছিলেন, কিন্তু ওনার যে ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে কম ব্যবহার হয়েছিল, তবুও এই যে আল বিরুনি আছে, আল বিরুনিকে ভারতীয় সভ্যতার প্রথম বৈজ্ঞানিক গবেষক, অর্থাৎ ফার্স্ট সায়েন্টিফিক ইন্ডোলজি, ঠিক আছে, ইন্ডোলজিস্ট বলা হয়। তারপরে নেক্সট এই আল বিরুনি সম্পর্কে কিছু কিছু প্রশ্ন দেখে নিই। এখানে আল বিরুনির জন্ম কোথায় হয়েছিল? একটু আগেই বললাম, খাওয়ারিজম, উজবেকিস্তানে, ঠিক আছে। আল বিরুনির নেক্সট কোয়েশ্চেন, যেটা আল বিরুনির লেখা গ্রন্থ যেটা আছে, গ্রন্থের নাম কি? সেটা হলো তোমাদের কিতাব উল হিন্দ, ঠিক আছে, এই যে কিতাব উল হিন্দ এটা। তারপরে যেটা আছে তোমাদের ভারতের যে সমাজ এবং সংস্কৃতির জানার জন্য আল বিরুনি কার কাছ থেকে সংস্কৃত শিখেছিলেন? সেটা হলো ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে সংস্কৃত শিখেছিলেন, ওকে। তারপরে দেখো, আল বিরুনির মতে তৎকালীন ভারতীয় সমাজ ব্যবস্থা কত ভাগে বিভক্ত ছিল? এটা হলো চতুর্বর্ণ ব্যবস্থায় বিভক্ত ছিল, ঠিক আছে। এই চতুর্বর্ণ ব্যবস্থার মধ্যে আলাদা আলাদা 4টি ভাগের নাম কি বলো তো তোমরা? চতুর্বর্ণের মধ্যে 4টি ভাগের নাম কি? 4টা বর্ণ কি কি? ঠিক আছে, এটা তোমরা কমেন্টে লিখে জানাও, এটা তোমাদের কমেন্ট ওয়ার্ক। তারপরে দেখো, আল বিরুনিকে কেন ফার্স্ট সায়েন্টিফিক ইন্ডোলজিস্ট বলা হতো? কারণ তিনি ভারতের বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক বিষয়ে গবেষণা করেছিলেন প্রথম। তারপরে আমরা দেখব আরও একজন তোমাদের পর্যটকের নাম, সেটা হলো মার্কো পোলো। তিনি ইটালির ভ্যানিস শহর থেকে এসেছিলেন। ইটালির ভ্যানিস শহরে জন্মগ্রহণকারী একজন বিখ্যাত পর্যটক ছিলেন। 1271 খ্রিস্টাব্দে তিনি তার পিতা এবং কাকার সঙ্গে, মানে বাবা এবং কাকার সঙ্গে চীনের সম্রাটের কাছে যান, দরবারে যান। চীনের সম্রাট তখন কে ছিলেন? কুবলাই খান। তারপরে সেখানে প্রায় 17 বছর ছিলেন, মানে তিনি তার কাকা এবং বাবার সঙ্গে 17 বছর চীনে ছিলেন। সেখানকার সম্রাট যে ছিল, চীনের সম্রাট, তার দক্ষতায় সন্তুষ্ট হয়ে তাকে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দেন, ঠিক আছে। 1292 খ্রিস্টাব্দে তিনি দেশে ফেরার পথে তিনি কোন কোন জায়গা ঘোরেন? ভারত এবং সিংহল ঘোরেন, ঠিক আছে। ভারত এবং সিংহল বলতে শ্রীলঙ্কা বর্তমান। তারপরে বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন। তারপরে বন্দি জীবনে তিনি বন্দি ছিলেন। তিনি যখন নিজের দেশে ফিরে যান সেখানে যুদ্ধবন্দী হয়ে যান, ঠিক আছে। তিনি তার ভ্রমণ অভিজ্ঞতা সহবন্দী, তার সঙ্গে আরেকজন জেলে ছিল, তার নাম ছিল রাস্তিচেল্লো দা পিসা, ঠিক আছে। তাকে বলে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো নামে তার লেখাটা বের হয়, লিপিবদ্ধ হয়। এই যে গ্রন্থ, এই গ্রন্থে দক্ষিণ ভারতের সমাজ, অর্থনীতি, বাণিজ্য, তারপরে সংস্কৃতির যে
জীবন্ত বিবরণ পাওয়া যায়। তিনি করমণ্ডল উপকূল থেকে শুরু করে মতুপল্লী, কায়ল, কৈলম এবং গুজরাটের ভ্রমণ করেন এবং মুক্ত হীরা, মশলা এবং সূক্ষ্ম যে বস্ত্র বাণিজ্য আছে তার উন্নতির কথা বলেন, যা তখন ভারতে ছিল। ঠিক আছে, সমাজে সতীদাহ প্রথা এবং দেবদাসী প্রথার কথাও তিনি উল্লেখ করেছেন যে তখন ছিল। তার ভ্রমণ বৃত্তান্তে ইউরোপীয়দের প্রাচ্যের প্রতি আগ্রহ বাড়ায়। ঠিক আছে, তার যে এই ভ্রমণ বৃত্তান্ত আছে, তার যে এই ঘোড়ার যে একটা কি বলবো ভ্রমণের যে গ্রন্থটা আছে, সেই অভিজ্ঞতাটা তখনকার অনেক ইউরোপীয়দের মনের মধ্যে এক উৎসাহ প্রদান করে এবং তখনকার যেমন কলম্বাস সহ বিভিন্ন অভিযাত্রী গণ সমুদ্রের পথে অভিযান করতে উৎসাহিত হন। কলম্বাস আছে, আমাদের ভাস্কো দা গামা ছিল যে ভারতে এসেছিল, মার্কো পোলোকেই তাই কি বলা হয়, মার্কো পোলোকেই বলা হয় মধ্যযুগের পর্যটকদের রাজা। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখি আমরা, মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মার্কো পোলো বিষয়ে মার্কো পোলো জন্মগ্রহণ করেছিলেন ইটালির ভেনিস শহরে। ঠিক আছে, ভেনিস। তারপরে এখানে মার্কো পোলো কোন সম্রাটের দরবারে দীর্ঘদিন অবস্থান করেছিলেন? চীনের কুবলাই খানের। ঠিক আছে, মার্কো পোলোর যে ভ্রমণ বৃত্তান্ত কি নামে পরিচিত? ট্রাভেলস অফ মার্কো পোলো নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে নেক্সট কোশ্চেন আছে, মার্কো পোলো তার ভ্রমণ কাহিনী যে আছে, ভ্রমণ কাহিনী কাকে বলেছিলেন যা পরবর্তীকালে তিনি লিখে রাখেন? তিনি হলেন রাস্তিচেল্লো দা পিসাকে। ঠিক আছে, তারপরে এখানে মার্কো পোলো যে আছে, মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত ইউরোপীয়দের কি কাজে উৎসাহিত করেছিল? তা হলো তোমাদের সমুদ্র পথে প্রাচ্য অভিযানে উৎসাহিত করেছিল। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের থাকছে ইবান বতুতা সম্পর্কে, আব্দুর রাজ্জাক সম্পর্কে এবং ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে। ইনারাও ভারতে ভ্রমণ করতে এসেছিলেন, পর্যটক হিসাবে এসেছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। তোমাদের যারা যারা এইরকমই পেইড ক্লাস করতে চাও আমার কাছে, তারা সাফল্যের যে তোমাদের চ্যানেল আছে, সেই সাফল্যের তোমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিবে প্লে স্টোর থেকে। ঠিক আছে, সেখানে তোমরা ক্লাস ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা সমস্ত কি বলবো ক্লাসেস পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ক্লাসেসগুলো পারচেস করতে পারো। ঠিক আছে, আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।